দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কেমন হবে বিএনপির রাজনীতি তা নিয়ে চলছে নানা আলোচনা। খালেদা জিয়ার নেতৃত্বে টানা 4 দশক বিএনপিকে একাধিকবার দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দলের হাল ধরেছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা রয়েছে বিএনপির। তবে দলীয় প্রধান হিসেবে নির্বাচনে জয়লাভ সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এদিকে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন দুই জোটের মধ্যেই হতে যাচ্ছে নির্বাচনের মূল লড়াই। ইসলামী দল এবং এনসিপিকে নির্বাচনী সমঝোতায় নিয়ে আশাকে জামায়াতের জোট রাজনীতির চমক হিসেবে দেখছেন অনেকেই। অপরদিকে পুরনো ও জোট মিত্রদের বেশিরভাগ ধানের শীষ প্রতীকে নির্বাচন করায় বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি খালেদা উত্তর রাজনীতি। আমন্ত্রণ জানিয়েছি ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন নেই, তিনি চলে গেছেন না ফেরার দেশে। আমি শুরুতে বলছিলাম যে তার মৃত্যুর পর বিএনপির রাজনীতি আসলে কেমন হবে। সমালোচনা এরকম আছে যে যেহেতু তারেক রহমান রাষ্ট্র পরিচালনা কখনো করেননি, সেই জায়গায় একটা ক্রিটিক রয়েছে। সব মিলিয়ে রাজনীতি কি বিএনপির জন্য কঠিন হবে কিনা? ধন্যবাদ আপনাকে। জি, অনেকেরই শুরুটা প্রথমই হয় যেন আমাদের পার্টির মানে ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন, আমাদের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন 1991 সালে যখন প্রধানমন্ত্রী হলেন, সেটা তার জীবনে প্রথমই ছিল। প্রথম তো কারুর না কারুর বেলায় প্রথম একবার হয়, এবং আমি মনে করি তার প্রথমটা চমৎকার ছিল। আনডাউটেডলি গভর্নেন্স ইস্যু বলেন, সরকারকে নেতৃত্ব দেওয়া বলেন, বাংলাদেশের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে আসা বলেন, অনেকগুলো যুগান্তকারী ঘটনা তার প্রথমবারের বেলায় হয়েছে। জীবনে তিনি অনেকগুলোতেই প্রথম ছিলেন, যেমন এই যে কথাগুলো বলে মেটাতে প্রথম। জি, তারপরে মানে তাকে ক্যারিসম্যাটিক লিডার হিসেবে 55 বছরের বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া ছাড়া দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতা নেত্রীর বেলায় বাংলাদেশের ক্যারিসম্যাটিক লিডার স্বাধীনতোত্তর বাংলাদেশে কাউকে বলা হতো না। এটা তো তিনি প্রথম ছিলেন। এখন আসুন, তিনি মানে বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হিসেবে, সেটা তো তিনি মানে প্রথম। আবার যদি আসেন আপসহীন নেত্রী, এই অভিধাও কিন্তু উনি ছাড়া এই 55 বছর ইতিহাসে আর দ্বিতীয় কারোর ললাটে এই শব্দটি জোটেনি। আবার যদি আসেন যে যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রতিযোগিতা করেছেন, একটি আসনও কখনো পরাজিত হন, তিনি হারেননি, আমরা জেনেছি। ফলে অনেকগুলি তিনি জীবনে প্রথমই ছিলেন। এবং মানে তার মিতব্যয়ী উচ্চারণ, অন্যের মানে মানে সমালোচনা না করা, মানে সংযম, সমস্ত কিছু, সেক্ষেত্রে তিনি রাজনীতিকদের মধ্যে প্রথমই ছিলেন, মানে মানে তাকে উল্লেখ করার মতো। রিপন ভাই, এরকম একজন লোককে আপনারা হারিয়েছেন, সেই জন্য বললাম যে এই মানুষকে হারানোর পরে আপনাদের রাজনীতি কি খুব জটিল হবে? আমি আপনাকে বলি চলা কেমন হবে বিএনপির জন্য এটা, মানে আমি যদি বলি আমাদের পার্টির মানে মানে বারবার পার্টির চেয়ারপারসন কথাটা মুখ দিয়ে চলে আসে, উনি তো ইনফ্যাক্ট আমাদের কাছে আজকে প্রায় মানে মোর দেন 24 আওয়ার্স তিনি আমাদের কাছে নেই। তিনি কিন্তু তার উত্তরাধিকারীকে তিনি প্রপারলি গ্রুম করে গেছেন। বলা যেতে পারে তিনি যখন শেখ হাসিনার আরোপিত মিথ্যা মামলায়, আরোপিত সাজার ঘটনায় যখন তিনি কারাগারে গেলেন, সেই দিন থেকে মূল পার্টিটাই তো চালাতেন তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান, গত মানে আপনার 7টি বছর তো তিনি পার্টি চালিয়েছেন স্ট্রেইট। এই পার্টিটাকে ইনট্যাক্ট রাখা, এত চাপ, এত নির্যাতন, এত প্রলোভন, এত কিছু সত্ত্বেও পার্টিটাকে ইনট্যাক্ট কে করে রেখেছেন? তারেক রহমান। এবং যতগুলো কর্মসূচি বলেন সেটা তারেক রহমান। এবং তার যে যুগোপযোগী ভাবনা, তারপর তার যে মানে কথাগুলো, মানে জনগণ, আপনি দেখেন গতকালকে জানা যায় আমি ঠিক একেবারে ঘড়িটা যখন উনি বক্তব্য রাখবেন, প্রথাগতভাবে আমাদের দেশে বাবা মা ইন্তেকালের পরে মানে সন্তান দুটো কথা বলে পরিবারের পক্ষ থেকে।
57 সেকেন্ডসে তিনি গুরুত্বপূর্ণ কথা, মূল কথা 57 সেকেন্ডসে, 1 মিনিট না, 57 সেকেন্ডসে তার কথা শেষ। ক্যান ইউ ইমাজিন? তো আবার যেটা বলে ওনার অভিজ্ঞতা, কে বলেছে ওনার অভিজ্ঞতা? দল পরিচালনার তো একবার টানা শীর্ষ নেতৃত্বে থেকে, মানে ভার্চুয়ালি তিনি শীর্ষ নেতৃত্বে ছিলেন, তার নেতৃত্বে, তার সভাপতিত্বেই পার্টির সমস্ত পলিসি ফর্মুলেট হয়েছে। ছাত্র সংগঠন বলেন, যুব সংগঠন বলেন, এভরিথিং হোয়াট নট, মানে তিনি পরিচালনা করেছেন। সুতরাং একেবারে মাঠের রাজনীতির 7 বছর টানা তার মানে হাতে ছিল, তার নির্দেশনা ছিল, তার দিশাতে দল চলেছে। এখন আপনি আসেন 2001-এ যে নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় লাভ করলো, এটা অনেকে হয়তো শুনেছেন, অনেকে নাও জানতে পারেন। দ্যাট ইজ অ্যাবসলিউটলি আন্ডার হিজ গাইডেন্সে চলেছে। 2001-এ নির্বাচনে পার্টির মনোনয়ন প্রক্রিয়ার পরে মানে নির্বাচনের পার্টিকে পরিচালনা করা, ওনার মানে পার্টি চেয়ারপারসনের নির্বাচনী কার্যালয় ছিল, যেটাকে মানে দুষ্ট লোকেরা, নিন্দুকরা হাওয়া ভবন বল। বাড়িটার নামটা ছিল হাওয়া, ভবনটার নাম ছিল হাওয়া ভবন না, বাড়িটার নাম হাওয়া ভবন ছিল না। তাহলে হাওয়া ভবন কেন? এইটাও যে আপনি স্টিগমা করার জন্য, স্টিগমা দেওয়ার জন্য বলতো, যেমন সুধা ভবন, নামটার নামই সুধা ভবন, এটার নাম এরকম ভবন ছিল না। যে ভদ্রলোকের বাড়ির মালিক, তার মায়ের নাম ছিল বিবি হাওয়া। আচ্ছা, এক্স্যাক্টলি তাই ছিল। এখন আপনি ওটাকে স্টিগমাটাইজ করার জন্য আপনি বলে দিলেন হাওয়া ভবন। আরে হোয়াট ইজ দিস? এটা তো একজন, আমি যে বাসাতে ভাড়া থাকি, আসলে বাড়ি ভাড়া থাকি, আমার বাড়িওয়ালা মানে তার বাড়িটার নাম রেখেছে অপরাজিতা। এখন আমি যদি ক্ষমতার, যদি হেলম অফ অ্যাফেয়ার্সে কোনো কারণে চলে যাই, মানে পাদপ্রদীপে চলে যায়, বাড়িটার নাম কি অপরাজিতা ভবন হবে? সিম্পলি ননসেন্স হবে। তো যেটা বলছিলাম, যে আপনি যেটা বলছিলেন দেশ পরিচালনায়, অ্যাবসলিউটলি তারেক রহমানের গোটা 7 বছর সরাসরি নেতৃত্ব দেওয়া, 2001 সালে নির্বাচন পরিচালনা করে পার্টিকে ক্ষমতায় নিয়ে আসা, এই সব কিছুর দিক থেকে বিএনপির তরফে আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে, দল পরিচালনা তো নয়ই, এবং তারেক রহমানের যে আপনার প্রজ্ঞা, তার রাজনীতি, সেটা দিয়ে আমি মনে করি সেটাই আমরা সেই অপেক্ষা আছে। তার প্রজ্ঞা, বিএনপি একবিংশ শতাব্দীর যে রাজনীতি, যে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আছে, যে জিও পলিটিক্সগুলো আছে, এগুলো সমস্ত কিছুর সাথে খাপ খেয়ে এটাকে মানে মোকাবেলা করে, আমি ইতিবাচক অর্থেই বলছি। আমি একটু সাইফুল হক ভাইয়ের কাছে যেতে চাই এই বিষয়ে। সেখানে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ অনেক চমৎকার পথে। আমরা সেই রকম একটি বাংলাদেশ চাই। সাইফুল ভাই, আপনি একটু বলবেন যে খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা, সেই শূন্যতার সংকট কাটিয়ে উঠতে বিএনপির সামনে চ্যালেঞ্জ তো রয়েছে। চ্যালেঞ্জ যদিও বলা যায় চ্যালেঞ্জ নেই, সেটা ভুল হবে, চ্যালেঞ্জ আছে। সেই জায়গাটা আপনার একটু বক্তব্য জানতে চাচ্ছি। রিপন ভাই তো বললেন তিনি তার দলের পক্ষ থেকে, আপনি তো আর বিএনপি করেন না, তারপর আপনার কাছেই জানতে চাচ্ছিলাম। আপনাকে ধন্যবাদ প্রিয় ভাজন ডক্টর আসাদুজ্জামান রিপন। দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদেরকে আমি সালাম জানাই। বিশেষ করে আমি এবার ঢাকা 12-তে জাতীয় সংসদের আমি নির্বাচনের একজন প্রার্থী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, এবং যেটা বিএনপির সমর্থিত প্রার্থী হিসাবে আমি ঢাকা 12-র যারা দর্শক শ্রোতা ভোটার, আপনাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি মনে করি বেগম খালেদা জিয়ার তার যে মৃত্যু, এই মৃত্যু তো বলতে এটা একটা বিরাট শূন্যতা তৈরি করেছে, এবং এটা সহজেই শূন্যতা অতিক্রম করা যাবে সেটা আমার তো হলে মনে হয় না। তিনি প্রত্যেকটা ব্যক্তি মানুষের দুর্বলতা থাকে, সীমাবদ্ধতা থাকে। যখন সরকার পরিচালনা করেন, সব কাজ সঠিকভাবে করা যায় বা করা গেছে, ব্যাপারটা এরকম না। কিন্তু সামগ্রিকভাবে গত 4 দশকে প্রধানত তার গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে, স্বৈরতন্ত্র বিরোধী লড়াইয়ের প্রশ্নে, এবং সর্বশেষ গত 15 বছর একটা ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তিনি তার চিন্তা, দৃঢ়তা, অবস্থান, ঋজুতা, যেটা বলতে পারেন, যেটা গোটা আন্দোলনকে, যেটা একটা বড় অনুপ্রেরণা, যেটা যুগে আসছিল। আমি বলেছি ইতিমধ্যেই, তিনি এই সময়কালের একজন রাজনৈতিক, তার পরিবর্তন তিনি আইকনিক একটা ব্যক্তিত্বে তিনি বাস্তবে তিনি কিন্তু পরিণত হয়েছিলেন। আর আপনি বললেন খালেদা উত্তর যদি বলেন বিএনপির রাজনীতি, সেদিক থেকে আমি মনে করি ডক্টর রিপন খানিকটা এটার সঠিকভাবে তিনি রেসপন্স করবার চেষ্টা করেছেন।
বিএনপি গত বেশ কিছুদিন ধরে তারেক রহমান দলের অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে, আমি বলেছি এটাও পৃথিবীতে প্রায় নজিরবিহীন, প্রায় বহু বছর কেবলমাত্র প্রায় বাংলাদেশ থেকে ৫,৫০০ মাইল দূরে থেকে কেবলমাত্র ভার্চুয়াল জগতে থেকে একটা দলকে নেতৃত্ব প্রদান করা, এটা নিশ্চয়ই একটা যোগ্যতার প্রশ্ন, যোগ্যতা দক্ষতার প্রশ্ন। উপর থেকে নিচ পর্যন্ত দলের নেতা কর্মী সমর্থক, স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে কখনো কখনো উপজেলা বা ইউনিয়ন কমিটি পর্যন্ত, মূল পার্টি বা গণসংগঠন পর্যন্ত তার সঙ্গে যে অর্গানিক রিলেশনশিপ, এটা একটা নতুন মাত্রা দিয়েছে। সেদিক থেকে তিনি ইতিমধ্যেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার সুযোগ না পেলেও দল বা রাজনীতিক তৈরি করবার ক্ষেত্রে তিনি একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে তিনি তার বিএনপি দলকে তিনি একটা যৌথ নেতৃত্বের দল হিসেবে আগামীতে গড়ে তোলা যাবে কিনা। এখন আমরা হাসিনের সময় আমরা বলেছি, ধরেন A to Z সমস্ত সিদ্ধান্ত যদি একজনকে নিতে হয়, এটা বিজ্ঞান বলে, তাহলে কিন্তু ভুল হবার আশঙ্কা থাকে, ঝুঁকি থাকে। একটা বিষয় বলে সেই জায়গা থেকে তিনি নিশ্চয়ই দলের প্রধান ব্যক্তি কাণ্ডারি হিসেবে তিনি নিশ্চয়ই নেতৃত্ব দেবেন। বিএনপি নেতারা তো তারা জানেন, বলছেন যে সাংগঠনিক অভিভাবক। এখন বাস্তবে তারেক রহমানকে রাজনৈতিকভাবেও গোটা অভিজিৎ তাকে নেতৃত্ব প্রদানের প্রশ্ন আছে, বোধ সাংগঠনিক প্লাস গোটা দল রাজনীতিকে। এমন একটা সময়ে যখন 1 মাসের মাত্র অল্প দিন পরে যখন জাতীয় নির্বাচন, গণভোট, পরবর্তী একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, এটা বিএনপির জন্য একটা বড় একটা প্রশ্ন। তারেক রহমানের 17 বছর পরে ফেরা, বেগম খালেদা জিয়ার তার এই যে মৃত্যু, মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, যেটা প্রায় একটা নজিরবিহীন, এবং একটা সহানুভূতি, যিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আমাদের মানুষ সবসময় কিন্তু নিপীড়িতের পক্ষে সবসময়, তো তিনি ক্ষমতায় না থেকেও মানুষের যে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা পেয়েছেন, এটা এটা খুবই ব্যতিক্রমী আমাদের মানে এই সময়কালে। এই জায়গাটা বিএনপির জন্য বড়। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এখন বিএনপির পুরনো যে রাজনৈতিক প্রতিপক্ষ বা রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে আওয়ামী লীগ, তারা কিন্তু দৃশ্যমান রাজনীতির মধ্যে নেই। নতুন একটা রাজনীতি তারা এখন সামনে আছেন। আর জুলাই আপরাইজিংয়ের পরে প্রতিটা আচরণ, প্রতিটা পদক্ষেপ মানুষ কিন্তু কঠিন সার্ভাইলেন্সের মধ্যে, কঠিন নজরদারির মধ্যে, আপনার প্রতিটা আক্রমণ, প্রতিটা আচরণ, বক্তব্য, পদক্ষেপ। ফলে পরবর্তীকালে আপনি নতুন প্রজন্ম এটা সমাজের মধ্যে বহুমাত্রিকতা রেখে, এই বহুমাত্রিক দলের মধ্যে যেমন বিএনপি এটা বহুমাত্রিকতার করে দলটাকে তারা চালানোর চেষ্টা করছেন, সমাজের মধ্যেও এই বহুমাত্রিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সাথেও একসাথে কাজ করতে শেখার যে শৈলী, তার যে রাজনৈতিক আর্টটা, সেটা যদি তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দ যদি বাস্তবে যদি কারণ তারা অনেক বছর তারা ক্ষমতার বাইরে, এটা কিন্তু আমরা দেখছি, তারা যদি যেতে পারেন, আমি নিশ্চয়ই মনে করি তাহলে বিএনপির জন্য বাকি আলোচনা করতে চাই বিরতির পরে এসে। জি দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরবো আমাদের আলোচনায়। আমরা কথা বলছিলাম খালেদা উত্তর রাজনীতি। আমি যেতে চাই রিপন ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে সন্ধ্যার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুলশানে গিয়েছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সেখানে গিয়েছেন, তারেক রহমানের সাথে দেখলাম কথা হয়েছে। তিনি সেখানে একটা কথা বলেছেন যে খালেদা জিয়ার তৈরি করা পাটাতনের উপর দাঁড়িয়ে একসঙ্গে এই দেশকে তিনি এগিয়ে নিতে চান, একসঙ্গে কাজ করতে চান, কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনী মাঠে তো আপনাদের শক্ত প্রতিপক্ষ এই জামায়াতে ইসলামী। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমরা সংসদে যাওয়ার জন্য, সরকারে যাওয়ার জন্য তো আমাদের একটা প্রতিযোগিতা থাকবে, বাট আমাদের মেজর গোল যেটা, আমাদের মেজর গোল, মেজর পলিসি যেটা, সেটা কি? আমাদের মেজর গোল হচ্ছে সোজা কথা, সবার আগে বাংলাদেশ। সোজা কথা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমি একেবারেই মানে আলট্রা রাইটকেও আমি মনে করি তার যদি কনসেপ্ট থাকে সবার আগে বাংলাদেশ, সেখানে আমার খুব ভিন্নতা আসবে না। খুব খুব ক্লিয়ার আমার সত্য মৃত্যু নির্ধারণের ক্ষেত্রে, মানে সবার আগে বাংলাদেশের এই যে সবার আগে বাংলাদেশ তিনটি শব্দ, এত মানে ব্রডার মিনিং, এত ব্রডার মিনিং। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন ধরুন
ট্রাম্প লোকটাকে হয়তো আপনি পছন্দ না করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে, বাট হোয়েন হি সেইজ যে আমেরিকা ফার্স্ট যখন বলে, আপনি দেখেন তারা দে আর বাইং আওয়ার মানে রেডিমেড গার্মেন্টস। এখন কে বললো যে আমি তো তোমার অনেক গার্মেন্টস কিনি, তুমি আমার কাছ থেকে গম কিনবা না কেন? কারণ তুমি গম কিনছো কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে, যাকে আমি পছন্দ করছি না। তুমি গম কিনছো কার কাছ থেকে? ইউক্রেনের কাছ থেকে, আমি সেটাকে পছন্দ করছি না। তো তুমি আমার কাছ থেকে তোমার গম কিনতে, এবং আলটিমেটলি আমাকে পার টনে $25 অতিরিক্ত টাকা দিয়ে, মানে অতিরিক্ত ব্যয় দিয়ে আমাকে কিন্তু আমেরিকার গম কিনতে হচ্ছে। আদারওয়াইজ আমাকে ফেস করতে হতে পারে আমার গার্মেন্টস সে নেবে না, অথবা ট্যারিফ কমাবে না। তাহলে আমার ট্যারিফ আবার খেয়াল করবে, ওই যে কান্ট্রি ফার্স্ট, আমার ট্যারিফ কমানোর স্বার্থে আলটিমেটলি কিন্তু আমাদের সরকার $25 বেশি দিয়ে গম কিনছে। অপরদিক থেকে আমেরিকা চিন্তা করছে, ওয়েল আমি তো তোমার কাছে কিছু গম বিক্রি করছি, আগে তো আমি তোমার কাছে গমটা বিক্রি করতে পারতাম। ওই যে তার ডায়ালগ আমেরিকা ফার্স্ট। রাইট। এই যে আপনার বাংলাদেশ ফার্স্ট এই নীতিটাকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে আপনি একই পাটাতনের মধ্যে দাঁড়িয়ে তো আপনি এগিয়ে যেতেই পারেন। আপনার কম্পিটিশন থাকবে পার্লামেন্টে অধিক সংখ্যক সিট পাওয়ার, আপনার কম্পিটিশন থাকবে ইভেন সরকার গঠন করার, কথার কথা। কিন্তু মূলনীতি, মৌলনীতি, দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, সুশাসন দেওয়া নিয়ে, একটা জবাবদিহি সরকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে, এগুলোর মধ্যে তো ইনফ্যাক্ট আই ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স। আমি জামাতের সাথে বিএনপি, জামাতের সাথে সিপিবি, এই যে যত মানে আপনি যদি মানে একেবারে বিপরীতধর্মী, মানে বিপরীত অবস্থানের পার্টিগুলোর সাথেও আমি ইনফ্যাক্ট আমি মানে দূরত্ব দেখি না, যদি আমি প্যারামিটারের মধ্যে এইটা নিয়ে আসি যে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ। সবার আগে রিপন ভাই, সবার আগে বাংলাদেশের তরুণ প্রজন্ম, তাদের ভোটটা কি এবার বড় ফ্যাক্ট কিনা? অফকোর্স, বিকজ এই তরুণ প্রজন্মের যে ভোট, তাদের পালস কি আপনারা ধরতে পারছেন? তারা কি চাচ্ছে? তরুণ প্রজন্মের যে ভোট, এটা কিন্তু গত 15 বছরে আপনার বাক্সে না ওনার বাক্সে, কার বাক্সে বা আমার বাক্সে, ইট ওয়াজ নট টেস্টেড বিফোর। এটা কিন্তু মানে গ্যারান্টেড না। এবং আমরা কিন্তু একটা ডিভিডেন্ড ইয়াং জেনারেশনের মধ্যে আছি। এখন আমাদের যে যুব সমাজ, মানে যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন এবং তাদের একটু বেশি বয়সী, 40 ঊর্ধ্বইবেন, মিড 40 যদি ধরি, এটা কিন্তু এটা বলে এটা আপনার একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশ এনজয় করছে, তাই না? তো এই শ্রেণীটি যদি আপনি চিন্তা করেন যে 15 বছর ভোট দিতে পারেনি, ঠিক আছে, তাদের মাইন্ডসেট আপনি জানেন না, তাদের পালস আপনি বোঝেন না। কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু একটি কথা তাদের সামনে তুলে ধরেছেন যে সবার আগে বাংলাদেশ। ওই কথাটা আমি আবার উচ্চারণ করতে চাই যে আমাদের তরুণরা, জেনজিরা তারা, তাদের কাছে কি স্বপ্ন ছিল? একটা ডেমোক্রেটিক বাংলাদেশ, রাষ্ট্রের মানে গণতান্ত্রিক চরিত্র, আপনার মানে অবাধ স্বাধীনতা থাকবে, এবং আপনি আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নোয়াবেন না, নাকি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার কনস্ট্যান্ট আপনার ওই ডায়লগটা, ওই সব মিলে ওই একটা ডায়লগই সবার আগে বাংলাদেশ, ওটার মধ্যেই সব কভার হয়ে যায়। আমি যেতে সাইফুল হক ভাই, আপনি একটু বলবেন যে রিপন ভাই বলতেছেন যে ইয়াং জেনারেশন, জেনজি, তাদের পালসটা ধরা, তারা কি চাচ্ছে সেই জায়গাটায় নক করা, তারা কি চাচ্ছে সেই আপনার এলাকায় একটা ব্রিজ নির্মাণ চাচ্ছে, নাকি তারা প্রযুক্তি নির্ভর কাজ চাচ্ছে, কর্মসংস্থান চাচ্ছে, নিজের দেশকে আধিপত্যের হাত থেকে রক্ষা করে একদম মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চাচ্ছে? আপনি তো নির্বাচন করছেন, ওই পালসটাকে আপনি ধরতে পারছেন? আপনাকে ধন্যবাদ। জি। আমাদের তো রাজনীতির একটা সংকট হচ্ছে, আমরা প্রজন্ম থেকে এক প্রজন্মের সাথে আরেক প্রজন্মের এক ধরনের এলিনিয়েশন থাকে আমাদের রাজনীতির মধ্যে। এটা আমার অভিজ্ঞতা, এটা আমি আমার বহু দশকের রাজনীতির। তো এই জায়গাটা যারা কাটিয়ে উঠতে পারেন, যেটা বললেন না, পালসটা ধরা, মনস্তাত্ত্বিক জগতে তার ভিতরে কি প্রতিক্রিয়া হচ্ছে, তার প্রত্যাশার জায়গাটা কি, আকাঙ্ক্ষার জায়গাটা কি, সেই জায়গাটা যদি রাজনৈতিক দলগুলো যদি এটা ব্রিজ আপ করতে পারেন, সেই ব্রিজ আপ করে তাদের রাজনৈতিক এজেন্ডা, কর্মসূচি, সামগ্রিক পদক্ষেপের মধ্যে যদি তার ম্যানিফেস্টেশন থাকে, তাহলে তরুণরা তার সঙ্গে রিলেট করতে পারে, নিজেরা তার সঙ্গে এটা অন করতে পারে। না, ঠিক আছে, এটা তো আমার ইস্যু, আর এটা তো আমার এজেন্ডা। তো সেই জায়গা এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আর এদিক থেকে আমি মনে করি যে এবারকার যে জায়গাটা, এবারকার কয়েকটা প্রশ্ন। প্রথমত, তরুণরা যে আশাটা জাগিয়ে তুলেছিল, দুর্ভাগ্যজনকভাবে গত 1.5 বছরে সেই স্বপ্নটা মুক্তিযুদ্ধের পরপর যেমন হয়েছে,
এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের পরপর স্বপ্ন যেভাবে খানিকটা বলতে পারেন মানুষ কিছুটা হতাশার জায়গায় এসছে, 3 জোটের রূপরেখা সহ নানা প্রশ্নে এবারকার 24-এর এই গণজাগরণ গণ অভ্যুত্থানের পরপরই মাত্র 1.5 বছরের মাথায় এটা বিরাট একটা হতাশায় পর্যবেসিত হয়েছে। স্বপ্নটা কিছুটা আশাভঙ্গের বিরাট কারণ হয়েছে এবং যে কারণের জন্য দেখবেন তরুণদের যে অংশটা রাজপথে নেমে এসেছিল, রাষ্ট্র রাজনীতি, অনেকেই তারা স্ব কাজে তারা ফিরে গেছেন। যারা যুক্ত হয়েছেন দুর্ভাগ্যজনকভাবে হাতে কোনা কয়েকজনকে বাদ দিলে বাকিরা নানাভাবে খুব অপ্রত্যাশিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে তারা নানাভাবে বিতর্কিত হয়েছেন। কিন্তু যে তরুণরা রাস্তায় নেমেছিলেন তাদেরকে এখন হতাশ মনে হয়। না, ওই যে বললাম হতাশা প্রকাশ ওই যে তাদের প্রথমত দুটো কারণে সরকার তাদেরকে আসলে স্বপ্নটা তারা কিন্তু জাগিয়ে রাখতে পারেনি। তরুণদেরকে যদি আপনি এনকারেজ করেন, বাংলাদেশে গত 1.5 বছরে যে মব হয়েছে, কিছু ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশ মব তো ডিরেক্টলি ইনডিরেক্টলি সরকারের কোনো কোনো অংশের দ্বারা হলে মোটিভেটেডলি তারা কিন্তু তারা কিন্তু যুগে এসছেন। কারো পার্সোনাল এজেন্ডা, কারো গোষ্ঠীগত এজেন্ডা, কারো দেয়ার মাইট বি আদার এজেন্ডাস, তারা করে এসছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তরুণরা, কারণ আমি প্রায় বলেছি রাজনীতিটা ওয়ান ডে ক্রিকেট না, অথবা T20 খেলা, এটা প্রায় একটা 5 দিনের একটা লম্বা একটা ক্রিকেট ম্যাচের মতন। টার্ন টুইস্ট আছে, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আছে, আঁকাবাঁকা পথ আছে। তার মানে ওনারা বললেন ওই যে আছে না, ভিনি ভিসি ভিডি, এলাম দেখলাম জয় করলাম, ব্যাপারটা কিন্তু এরকম না রাজনীতি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকারও তাদেরকে কিন্তু খানিকটা বিপথে তাদেরকে নিয়ে গেছে। তাদেরকে স্ট্রাগলের জায়গাটা না রেখে তাদেরকে রাতারাতি ক্ষমতা এবং অর্থবিত্তের সাথে নানাভাবে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে ঐতিহাসিক একটা পটেনশিয়ালিটি ছিল অনেকখানি নষ্ট হয়েছে। সরকার সরকারে কেউ যেমন লোভে পড়েছে, তরুণদের একটা অংশের মধ্যে তারা কিন্তু লোভ তারা জাগিয়ে তুলেছে। এতে কেবলমাত্র এই তরুণরা ক্ষতিগ্রস্ত হয়নি, গোটা তারুণ্যের যে প্রজন্ম, একটা গুরুত্বপূর্ণ প্রজন্ম, তারাও কিন্তু হতাশায় ডুবেছে, অনাস্থা হয়েছে। এই যে আজকেও দেখলাম তরুণরা যেভাবে এই যে এনসিপি থেকে দেখলাম পদত্যাগ, তা আপনি এটা একটা পুরো 180 ডিগ্রি উল্টো দিকে যাত্রা হলো না? একটা ইউটার্নের মতো মনে হয়। যে আপনি আগে বললেন আপনি পুরনো রাজনীতি ফিরে আসবেন, আপনি শুধু কেবল পুরনো না, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে, যে রাজনীতি আপনি ডিজাইন করে এসছেন, নতুন বন্দোবস্ত। আর বাবা আপনি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ালেও তো মানুষের শ্রদ্ধা, ব্যাপারটা এরকম না যে আজকে গাছের চারা রুলেন কালকে ফল খেতে চাই, ব্যাপারটা এরকম না। আমি বলছি সেই জায়গা থেকে দেয়ারস অ্যান এক্সপেরিয়েন্স। এখন আমি বলছি যে কিন্তু কিন্তু এটা তো আমি একটা নেগেটিভ অ্যাসপেক্ট বললাম, একটা পজিটিভ জায়গা আছে। পজিটিভ জায়গাটা হচ্ছে আপরাইজিংয়ের পরে নতুন প্রেক্ষিতে আমি যেটা বলছিলাম, এই গোটা আন্দোলন একটা প্রজন্মের বয়স কিন্তু অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এই 36 দিনের লড়াই, বা আমাদের 16 বছর এবং 36 দিন, আর আমি যদি তরুণদের বলি 36 দিনের লড়াই, তাদের কারো বয়স 5 বছর 10 বছর বাড়িয়ে, তাদেরকে অভিজ্ঞতার অর্থে, চিন্তার অর্থে, তাদের আইডিয়ার অর্থে অনেক বেশি ক্রিয়েটিভ তরুণ আছে, যুবকরা আছেন যারা দেশকে নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করেন। আপনি বললেন না আমাদের দেশ কীভাবে খুব দ্রুত বিশ্বের এই টেকনোলজিক্যাল নো হাউর মধ্যে যেতে পারে, কর্মসংস্থানের প্রশ্ন, আমার দেশ কীভাবে উন্নয়নের পথে হাঁটতে পারে, অসাধারণ সমস্ত আইডিয়া আছে। সেখানে কিন্তু ভরসার জায়গাটা রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে যারা ইলেকশন করবেন, পার্লামেন্ট হবে পরবর্তী, এই তরুণদের এই চৈতন্য যদি আমরা ধারণ করে এগোতে পারি, আমি মনে করি আমাদের সম্ভাবনা আছে। যে তরুণরা সেই তরুণরা আশা জাগা নেওয়ার মতন রাজনীতি আমি মনে করি আমাদের আছে। সেই জায়গায় তো আপনারা অনুঘটক হিসেবে কাজ করবেন এবং আমি বলি যে ভাবনা চিন্তা এটাকে ইন্টারলিঙ্ক করতে পারা, জাগিয়ে তোলা। ইয়েস, একটা ফেল করেছি বলে ভবিষ্যতে আমরা ফেল করে, ব্যাপারটা এরকম না। কারণ স্বপ্নটা কিন্তু মরেনি, সাময়িক হোঁচট খেতে পারে, কিন্তু তারুণ্যের যে স্বপ্ন, আমি মনে করি বিএনপি আমি নিশ্চয়ই চেষ্টা করবে, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা প্রগতিশীল দলগুলো বলি, নিশ্চয়ই আমরা তারুণ্যের চিন্তা এবং আবেগ তাকে যুক্ত করে বিরতির পরে পথ কিন্তু এখানে। জি সাইফুল ভাই, বিরতির পরে এসে আলোচনা করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিল্ম আমাদের আলোচনায় আমরা কথা বলছিলাম খালেদা উত্তর রাজনীতি নিয়ে। আমি যেতে চাই সাইফুল হক ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনার সম্প্রতি আমরা দেখছি যে মানে রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক জোট হচ্ছে, সবাই করছে। এনসিপি এবং এলডিপি, এবি পার্টি, ওনারা জামায়াতের সাথে নির্বাচনী জোট বা সমঝোতা করে
জামাত কি এর ফলে একটা চমক দেখালো কিনা, যে তাদের জোট বড় হলো, কিছুটা এগিয়ে আসলো কিনা জামাত, তাদের এই চমকটাকে আপনি কি চমক হিসেবে দেখছেন কিনা? ধন্যবাদ। প্রথমত আমাদের একটা নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন এবং ডক্টর রিপন আমার সঙ্গে একমত হবেন, আমাদের দেশের নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের জোট মানে নির্বাচনী অ্যালায়েন্স জোট মহাজোট এগুলো মোটামুটি এক ধরনের ট্র্যাডিশন এটা হয়ে আসছে। এবার যদি ওই অর্থে বলেন খানিকটা বিএনপির দিক থেকে বড় কোনো চমক নেই। চমক একটা আছে, কিছু দলকে তারা দলই বিলুপ্ত করলেন, তারা দলে যোগ দিলেন, ধানের শীষ প্রতীক নিলেন, সে অর্থে এটার জন্য। তবে এটা আবার এক্সাম্পল হিসাবে রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে এটা কোনো ভালো উদাহরণ এগুলো তৈরি করছে না। আচ্ছা, এটা এখন বোঝা যাবে না। আরে বাবা, আপনি এত বছর আপনি এটা দল করলেন, ইউ হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইডিওলজি, পলিটিক্স, এজেন্ডা, তো সেটাকে রাতারাতি পার্লামেন্টে একটা সিটের জন্য তারপরে আপনি পুরো দলটাকে আপনি বিলুপ্ত করে দিলেন। এবং এটা আপনারা যদি এনকারেজ করেন তাহলে ভবিষ্যতে তো আপনি একদিকে বলবেন বহুত্ববাদী সমাজ, আবার নির্বাচনের সময় যে কোনোভাবে আমার একটা সিট দরকার, আসন দরকার। তার মানে আলটিমেটলি বাকি কথাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো পার্লামেন্টের যে কোনোভাবে সিট। ফলে এগুলো মানে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য এগুলো খুব ভালো উদাহরণ না। পরের কথাটা আসি, সময় যেহেতু আপনার কম, তারা যেটা করলেন একই কথা, এবং এখানে কোনো নীতি আদর্শের তেমন কোনো বালাই নেই, বলতে পারেন দূরবর্তী কোনো বালাইও নেই। এখানে একান্তই হচ্ছে বিবেচনা, এবং যে তরুণরা যারা একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্সের কথা বলে আসছিলেন, যারা একটা নতুন বন্দোবস্ত বলি, রিফর্ম বলি, এবং সেই জায়গাটা বলে আসছিলেন, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে গেল যে মানে ব্যাপারটা কি হলো, যে তারা বিএনপির সঙ্গে আলাপ করছেন, জামাতের সঙ্গে কথা বলছেন, আবার আমরা গণতন্ত্র মঞ্চ মিলে, আবার এনসিপি, তারপরে এবি পার্টি মিলে আমরাও চেষ্টা করলাম মাঝখানে 9 দল মিলে টিলে। এটা ছিল মূলত জুলাই সনদটা নিয়ে, যে ঠিক আছে এক ধরনের রাজনৈতিক একটা জায়গাটাকে তৈরি করা যায় কিনা। তার মানে বোঝা গেল পরবর্তীকালে তাদের যে অ্যালাইনমেন্টটা, যা আসলে এগুলো বাকি কথাটা বাদ কাবাদ, বাকিটা হচ্ছে এবং এর নীতি আদর্শ ইথিক্যাল মোরাল কোনো স্ট্যান্ডার্ড নেই। এই জায়গাটা যদি এটাকে চমক বলেন, আমি হয়তো খুব বেশি মাইন্ড করি, চমক শব্দটা খানিকটা ভালো অর্থে বলা হয়। যদি ধরেও নিই যে ঠিক আছে একটা চমক হলো, কিন্তু এই চমককে মানুষ খুব ভালোভাবে নেয়নি। মানে ব্রডলি যারা ভোটাররা দেখছে যে ধরেন এত সমালোচনার পরেও যে ঠিক আছে আমাদের তরুণরা একটা স্বাধীন অবস্থান নেবে, তারা পুল করবে, এবারই জিতবে এরকম না, কিন্তু এবার একটা জমিনটা তৈরি হবে, এজেন্ডাটা সামনে যাবে। কিন্তু তারপরে সে প্রায় ডিগবাজি খাওয়ার মতন করে যেখানে পড়লেন, ভোটের সমীকরণে এটা বড় কোনো পরিবর্তন আসবে তার কোনো লক্ষণ, তার কোনো সম্ভাবনা আপাতত নাই। আচ্ছা রিপন ভাই, আপনি একটু বলবেন, এটা প্রশ্ন না, একটা পর্যবেক্ষণ আমার, সেটা হচ্ছে যে 25 ডিসেম্বর যখন তারেক রহমান আসলেন, আমি এই প্রশ্নটার কিছুটা উত্তর দিই। আচ্ছা ঠিক আছে, আমি পর্যবেক্ষণ দিই। ওনাকে একটু দেন, এটা হচ্ছে যে তারেক রহমান আসলেন এবং এর পরের 2-3 দিন ধরে গণমাধ্যম বলেন, গণমানুষ বলেন, টেলিভিশন, পত্র পত্রিকা, সবার একটা ফোকাস পয়েন্ট তারেক রহমানের দিকে চলে গেল। মনে হচ্ছিল যে জামায়াত ইসলামী বা আদার্স যারা ছিলেন তারা একটু নিষ্প্রভ হয়ে গেলেন, তাদের আলোটা আপনাদের দিকে বেশি, রাজপ্রাসাদ আর রাজপথ বুঝে আপনাদের দখলে। সেটাই তো হওয়া স্বাভাবিক। হ্যাঁ, আবার যখন তারা এই যে বড় জোট করলো, অন্যান্য দলগুলো তাদের সাথে মিশলো, আবার মনে হচ্ছে রাজপ্রাসাদ রাজপথ তাদের কাছে। আসলে এই রাজপ্রাসাদ বা রাজপথ এখন কাদের দখলে? আপনি শেষে যেটা বললেন যে রাজপ্রাসাদ বা রাজপথ তাদের দিকে, সেটা আসলে ছিল না, এটা সত্য কথা। আচ্ছা, আপনি তারা মানে সাইফুল ভাইকে যে প্রশ্নটি করেছেন, সে প্রশ্নের জায়গাটা যেতে চাই রিগার্ডিং চমক সংক্রান্ত যে কথাটি বলছেন। আমার কাছে যেটা মানে অফকোর্স চমক শব্দটি ইতিবাচক, ইংরেজি শব্দটি স্ট্যান্ড যদি বলেন, আমি এটাকে স্ট্যান্টের বাংলাটা এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে প্রতি শব্দটা আমি মানে বলতে পারছি না, যা হোয়াট এভার, একটু ঘেটে দেখতে হবে। সিনেমার নায়করা যখন ভয়ঙ্কর দৃশ্যে না নিয়ে আরেকজনকে দিয়ে দৃশ্যটা করায় আর কি। যাই হোক, জি, এটা আমি যেটা বলতে চাই, হ্যাঁ এ কাইন্ড অফ মানে আপনার ভাষায় চমক, যেটা এক পার্সেলি কিছুটা চমক ছিল। কি চমক ছিল জানেন? যেই দলটি একেবারেই বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে, স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই দলটির আমিরের পাশে যখন মুক্তিযুদ্ধের একজন বীর বিক্রমকে বসাতে পারেন, আমার কাছে ওই ঘটনাটি, ওই ব্যক্তিটিকে আনতে পারা, পাশে বসাতে পারাটাকে আমার চমক মনে হয়েছে, ওইটুক, এর বেশি কিছু না। আচ্ছা, আর এনসিপির ব্যাপারে যেটা বলবেন, এনসিপির মধ্যে অনেকগুলো ধারা আছে, তো
অনেকেই এটাকে পছন্দ করেনি বলে দল ত্যাগ করেছে, ভিন্ন মত পোষণ করেছে, আবার কেউ মানে নির্বাচনী রাজনীতির অংশ হিসেবে তারা গিয়েছে। আসলে গত কয়েক মাস ধরে বাংলাদেশে একটি শব্দ ব্যাপক মানে মানে প্রচারিত, শব্দটির নাম হচ্ছে গুপ্ত। আচ্ছা, মানে গুপ্ত পরিচয়, যে কে কোথায়, যে কে কোন জায়গার লোক গুপ্তাবস্থায়, কোন দ্বারে কে কোথায় যে মানে অবস্থা নিয়েছিল বা লুক্কায়িত আছে, আচ্ছা। কখন কে কোন জায়গায় রিয়েলি আবির্ভূত হবে এটা বোঝা বড় ডিফিকাল্ট। আমি ফেসবুকে দেখলাম ঢাকা 2-তে এক ভদ্রলোক, মানে উনি সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, হি ওয়াজ ভাইং ফর বিএনপি সিট, উনি বিএনপির নমিনেশনের জন্য চেষ্টাও করেছিলেন, হোয়াট এভার। পরবর্তীতে আবার ফেসবুকে দেখলাম যে তিনি নমিনেশনটা পেলেন জামাত থেকে। তো একজন মানে ফেসবুক ইউজার কমেন্ট করেছেন যে আর কত গুপ্তরা আছে, এগুলো একটু বের হওয়া দরকার, বের হলে বাংলাদেশের রাজনীতিটা বাঁচে। এখন কথা হচ্ছে এনসিপিতে মানে নানা ধরনের ট্রেন্ড আছে। হয়তো যারা জামাতের সাথে অ্যালাইনমেন্টে গিয়েছে তারা মূলত ওই ধারারই বা কাছাকাছির লোক। আপনি দেখবেন যে 36 দিনের যে লড়াই, আমাদের সহ তো 16 বছরের লড়াই, 17 বছরের লড়াই, তো এর মধ্যে অনেকেই শিবিরের লোকজন গুপ্তাবস্থায়, হ্যাঁ, অনেক গুপ্ত দ্বারে তারা মানে আশ্রিত ছিলেন, সেখানে জয় বাংলা বলেছেন, ফেসবুককে কত কিছু করেছেন। যদি আপনি সার্জিসের কথাই যদি আমি ধরি, সিলেটের নাম তো হেলমেট বাহিনী হিসেবে কাজ, সার্জিস না বোধহয়, উত্তর না দক্ষিণ, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে অনেক রচনা লিখেছে। তারপরে ওদের সাবেক রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়ে মানে বিনয়ের সাথে ছবি তুলেছে, ধন্য হয়েছে, ছবি প্রকাশ করেছে ফেসবুকে। এরকম গুপ্ত লোকজনের তো ব্যাপারটা ছিল। তো এখন একটা নির্বাচন আপনাকে যেতে দিতে হবে ভাই, এই গুপ্তাবস্থায় লোকজনগুলোকে এক্সপোজ হওয়ার দরকার ছিল। বিরতির পরে এই বাকিটা শুনতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, কথা বলছিলাম খালেদা উত্তর রাজনীতি নিয়ে। এখন প্রকাশ অনুষ্ঠানে যেতে চাই রিপন ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি এই মানে প্রথম দিকে আপনি বলেছিলেন সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে বিএনপির ক্ষমতায় যাওয়াটা কতটা জরুরি? দেখুন, আপনি যে কোনো স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তো আপনাকে একটা পর্যায়ে যেতে হবে, এটা তো সত্য কথা। আপনার টকশোতে আমি অংশগ্রহণ করেছি, আমি যদি এখানে না আসতে পারতাম সময় মতো, তাহলে তো আমি ইনফ্যাক্ট আপনার কথা উত্তর দিতে পারতাম না বা আমার বক্তব্যগুলো জানাতে পারতাম না। তো সুতরাং যেই সমস্ত প্ল্যান, যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান, এটা উই হ্যাভ এ প্ল্যান মানে একটি পরিকল্পনা নয়, পুরো দেশকে নিয়ে তার একটা ভাবনার কথা বলেছেন, তাই না? সেই ভাবনাটা শুধুই যে আপনার একটা মানে নির্বাচন নিশ্চয়ই না, শুধুই একটি সরকার গঠন করা নিশ্চয় না, সরকারে গেলে তিনি কিভাবে সুশাসন দেবেন, মানুষের জন্য তিনি কি কাজগুলো করবেন। যেমন উনি হেলথ কার্ডের কথা বলেছেন, তিনি কৃষকদের কার্ডের কথা বলেছেন, তিনি শিক্ষা নিয়ে কথা বলেছেন, বাচ্চাদের মানে শারীরিক শিক্ষার কথা বলেছেন, তারপরে আপনার ক্লাস 4-এর পরে বাধ্যতামূলক শারীরিক শিক্ষা, প্রতিটি স্কুলে আপনার স্পোর্টসের টিচার রাখা, তারপরে আপনার তৃতীয় একটা ভাষা মানে আয়ত্ত করা বা মানে জানা, এরকম নানাগুলো বিষয় আছে। প্রযুক্তির কথা মানে বলা হয়েছে। এত কিছু মানে আমাদের মানে ওনার পার্টির মধ্যে তিনি ভেবে রেখেছেন, যেগুলো বাস্তবে এখন যদি আমি ক্ষমতায় যদি না যাই, হাউ ক্যান আই ডেলিভার দ্য আপনার সমালোচনা আছে, ক্ষমতায় গেলে এগুলো সব ভুলে যায় যারা। আমি কি ডেলিভার করতে পারবো না? আমি কি হেলথ কার্ড ডেলিভার করতে পারবো না? আমি সেজন্য আপনাকে ক্ষমতা যেতে হবে। হ্যাঁ, আমি ক্ষমতা শব্দটা খুবই খারাপ শব্দ, আমি শব্দটা ভীষণ অপছন্দ করি। আমি যেটা বলতে চাই সেটা রাষ্ট্রের দায়িত্ব যদি গ্রহণ। ওকে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তো অনেক সময় আপনারা দেখি যে এটা আপনি ঠিকই বলেছেন, ভুলে যায় না। যেমন দেখবেন যে আসলে মানে স্বার্থের বাইরে এমন কিছু কথাবার্তা ইস্তেহারে পলিটিক্যাল পার্টিগুলো উল্লেখ করে যেটা বিয়ন্ড দেয়ার মানে আপনার লিমিট, বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। এবার যেটা হয়েছে, ওই যে 17 বছরের কথা বললেন, 17 বছর তারেক, দেখেন খুব কাকতালীয় ব্যাপার, 17 বছর তারেক রহমান মানে আপনার নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং তিনি দেশে ঠিক 17 মিনিট বক্তব্য রেখেছেন। আমি সেটাই বললাম যে এটা যে খুব পরিকল্পিত তা না, মানে এগুলো খুবই একটার সাথে খুব রিলেট করে, মানে পরিমিতি বোধের কথাটা বলছি। আধ ঘন্টা কথা বলতে পারতেন, অনেক কিছু বলতে। আমরা ধরে নিয়েছিলাম 30 মিনিট বলবেন না, কিন্তু তিনি তো 17 মিনিটে শেষ। এক্স্যাক্টলি না, সেটা আরেকটা তারা ছিল মাকে দেখার।
মায়ের সান্নিধ্যে যাওয়ার, মায়ের কপালে হাত রাখার একটা একটা প্রবল একটা মানে ইচ্ছা। ইনফ্যাক্ট ওটা নিয়েই তো তিনি দেশে ফিরেছেন। তো এখন কথা হচ্ছে কি যে আপনার এই যে ভাবনাগুলো নিয়ে উনি বিলেতে বসে বসে দীর্ঘ সময়টিতে ধরে তিনি টোটাল পরিকল্পনাগুলো ভেবেছেন, সাজিয়েছেন এবং কোন ফেজে সেটা মানে বাস্তবায়ন করবেন এবং এটার জন্য যে একটা সুসরকার লাগবে। সেটাই হচ্ছে স্বপন, আমি আপনাকে কয়েকটা সেকেন্ডে শেষ করব যে এইগুলো ডেলিভারি করার জন্য ইউ নিড এ গুড গভর্নমেন্ট, এবং আপনি যেটা গুড গভর্নমেন্ট কম্পোজ করতে পারেন, গঠন করতে পারেন, দেন ইউ ক্যান ডেলিভার দ্য গুড রাইট। হ্যাঁ, শেষ আমি একটু সাইফুল ভাই একটু ছোট করে একটু বলেন যে একদম 1 মিনিটে বলেন যে অনেক সময় আমরা দেখি যে বড় দলের সাথে ছোট দলগুলো যখন আপনার সমঝোতায় যায়, বলা হয় যে বড় দলের গ্রাসে ছোট দলগুলো হারিয়ে যায়, সেই রকম সংখ্যা কি আছে? আপনাদের কি হারিয়ে যাওয়ার কোনো সংখ্যা আছে কিনা? বিএনপির মধ্যে বড় দলের সাথে আপনারা জোট করেছেন, না এরকম আছে সমালোচনা? না বলছি যে সেই ঝুঁকি আছে, আমি সেই ঝুঁকি দ্বিমত করব না। আচ্ছা, কারণ আগে যারা এসব এক্সপেরিয়েন্সে গেছেন, জি, অনেকে হারিয়েছেন, অনেকে মানে নিজেদেরকে স্বেচ্ছা শুধু আপনাদের বেলা না, সবার বেলা। অনেকে স্বেচ্ছা বিলুপ্তির দিকে গেছেন, আবার কেউ কেউ দাঁড়িয়েছেন, সেরকম অভিজ্ঞতাও আছে। আমি বিশ্বাস করি যে ওই ঝুঁকি আছে। তারপরও কিছু রাজনৈতিক দল আছেন, রাজনেতৃত্ব যারা মাজা সিধা করে, শির উঁচু করে, যারা এমপি হওয়া, মন্ত্রী হওয়ার চেয়ে বড় হচ্ছে তার নিজের কজ, জি, ইডিওলজি, পলিটিক্স, দেশ এবং তার ভাবনাটাকে এগিয়ে নেওয়া। আমি বিশ্বাস করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ এরকম কিছু দল বাংলাদেশে এখনও আছে, যারা নানা ধরনের প্রতিকূলতা মোকাবেলা করেও একদিকে জোটের যে রাজনীতি, তার অংশীদার হয়েও ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ানোর যে ক্ষমতা এবং তার যে আর্টটা, আমি বিশ্বাস রাখতে চাই সেটা ভবিষ্যতে সেটা প্রমাণ করবার সুযোগ আছে। ধন্যবাদ সাইফুল হক ভাই এবং ডক্টর আসিফুজ্জামান রিপন, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।